শুনিনি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করবো, আপনারা বসুন, আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার আপনাদের জন্য করে দিলাম, বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আছি কি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন আপনি চিন্তা নিশ্চয় আছেন। আমি আপনার পক্ষেও বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী। কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম, বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল, কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে কিছু বিতর্কে অংশগ্রহণ করার সুবাদে। ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ। আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হলো। সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল, বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো, তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো, এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে, এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে, এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক। যারা এই উৎসবের জন্য 5 দিনের উৎসবে তাদের 5 মাসের রোজগার, যে বাসে তো লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই, হয়তো কিনোনি, তো তারা ওই পুজোর সময় 2 টাকা বেশি বিক্রি করে, কারণ তাদের ওই কামাইটাই, তাদের ওই পরিশ্রম, ট্রেনে যে হকাররা আছে, বাসে যে হকারগুলো, তারা এই পুজো রোজগার দিয়ে তাদের 5 মাসের হয়তো সংসার চলবে। উৎসব অনেক মানুষের রোজগারের জায়গা, তারা হয়তো পুজোটা এনজয় করে না, তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে। তাদের কাছে পুজো কিন্তু পুজো নয়। আমাদের কাছে পুজো সেলফি তোলার পুজো, কাপড় কেনার হুজুর, ঠাকুর দেখার হুজুর, কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে পুজোটা শুধু 24 ঘন্টা কাজ করা, ঘুমানোর টাইম পায় না তারা 2 টাকা বেশি কামানোর জন্য। আমি উৎসবে ফিরছি না, কারণ আমার ক্ষমতা আছে, এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে, কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল, সামনের 5 মাসটা আমি তাদের রোজগারটা কিভাবে আটকে দেবো? চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, শিক্ষিকারা তো ছিলেনই। এবার আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলেন ব্যাংক কর্মীরাও। এদিন ব্যারাকপুরে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে মৌন মিছিলে সামিল হলেন ব্যাংক কর্মীরা। কেউ মোমবাতি হাতে নিয়ে, কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে, কেউ আবার উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে পথ হাঁটলেন। অভিনব এই মিছিলে যোগ দিয়েছিলেন প্রচুর ব্যাংক কর্মীরা। প্রতিবাদী ব্যাংক কর্মীরা মাথায় জাস্টিস ফর আরজিকর লেখা ব্যান্ড বেঁধে নীরব প্রতিবাদ জানালেন। টোটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক টোটো চালকের। মৃতের নাম জগাই হালদার। এদিন সকালে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার অন্তর্গত অরুণবেড়িয়া গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও টোটো নিয়ে বেরোবার আগে টোটোটিতে চার্জ দিতে যান বছর 32-এর জগাই হালদার। আর তখনই আচমকাই তড়িদাহিত হন তিনি। এরপর বেলপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই কুলপি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবারে পাঠিয়েছে। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।